ভৌগোলিকভাবে মেহেরপুর ছোট জেলা, কিন্তু চেতনাগতভাবে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা মেহেরপুর। কারণ ১৯৭১ সালে মেহেরপুরের আমবাগানে উদিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সূর্য। সেই মেহেরপুরের মানুষ হাবিব আনিসুর রহমান। ইতিহাসের মনস্ক অধ্যাপক হাবিব আনিসুর রহমান দীর্ঘদিন ইতিহাসের সঙ্গে থেকে কথাসাহিত্যও তুলে ধরেছেন ইতিহাসের অনুষঙ্গ। গল্প, উপন্যাস ও শিশু সাহিত্যের অবিরাম চর্চার সঙ্গে কথাসাহিত্যিক হাবিব আনিসুর রহমান মগ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায়। হাবিবের কথাসাহিত্যে ফেনানো কোনো জীবনের প্রসঙ্গ থাকে না। তিনি বাঙালির শাশ্বত জীবনের গভীরভাবে লড়াই সংগ্রাম তুলে আনেন নিষ্ঠার সঙ্গে। কথাসাহিত্য পথের অবিরাম পথিক হাবিব আনিসুর রহমান আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছে শিল্পবাড়ি দেখবার জন্য। শিল্পবাড়ি পরিবেশিত হয় দর্জিবাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আছেন বাংলা কথা সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক হাবিব আনিসুর রহমান। হাবিব ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? ভালো আছি। আমাদের সঙ্গে আছেন সাইফুল ইসলাম, আপনার ছবি আঁকবেন। হাবিব ভাই, ভৌগোলিকভাবে মেহেরপুর জেলা ছোট, কিন্তু চেতনাগতভাবে আমি বিশ্বাস করি মেহেরপুর জেলা অনেক বড় জেলা বাংলাদেশের। এই কারণে যে ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা থেকে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল এবং আপনি সেখান থেকে এইখানে এসেছেন। মেহেরপুরের মানুষ হিসেবে আপনার কেমন লাগছে? এই গর্বিত অংশীদার আপনি। অবশ্যই গর্ববোধ করি, আরও নিজেকে সৌভাগ্যবান মনে করি এজন্য যে ১৯৭১ সালের ১৭ এপ্রিল যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকারটি যে সেখানে গঠিত হয়েছিল মুজিবনগরের আম্রকাননে, সেখানে আমি উপস্থিত ছিলাম। তখন আপনার বয়স কত ছিল? তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, কুষ্টিয়া সরকারি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমি খুব শিহরিত হচ্ছে। আমি ওই অনুষ্ঠানটা, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের একটা শ্রেষ্ঠ অধ্যায় হতে যাচ্ছে বাংলাদেশের, আমরা কিন্তু জানতাম না এটা। আগের দিন ঢেরি পিটিয়ে বলা হয়েছিল যে ভবের পাড়া, বৈদ্যনাথতলা ভবের পাড়ার আমবাগানে একটা মিটিং হবে, আপনারা যাবেন। সাধারণ মানুষকে বলা হয়েছে, মানুষ কিন্তু কিছুই জানে না। এখন বিষয়টা হচ্ছিল সম্পূর্ণ গোপনে। তো আমরা গেলাম, তার আগে একটু বৃষ্টি হয়ে গেল, লোকজন এসছে, গ্রামের মানুষেরা, সাধারণ মানুষ বসে আছে। এরপরে দেখলাম কি যে চারিদিক থেকে সব গাড়ি আসছে এবং সাদা মানুষেরা নামছে, বড় বড় ক্যামেরা ঘাড়ে নিয়ে, এরা সব সাংবাদিক। জি। তারপরে আস্তে আস্তে সব কিছুই প্রতিভাত হলো যে মঞ্চে উঠলেন আমাদের তাজউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সাহেব। তো সৈয়দ নজরুল ইসলাম সাহেব উনি মাইক্রোফোনে উঠে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করলেন। আজকে এটা স্বাধীন সার্বভৌম সরকার, এইটা গঠন, বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার গঠিত হচ্ছে এবং এখানে শপথ গ্রহণ হবে। আপনারা এই খবরটা সারা বিশ্বে ছড়িয়ে দেবেন, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। তারপরে একটা একটা করে অনুষ্ঠান শুরু হলো, কোরআন তেলাওয়াত করা হলো। আমার মনে আছে গীতাও পাঠ করা হয়েছিল। হ্যাঁ, ওগুলো পাঠ করা, বিভিন্ন ধর্মের, বৌদ্ধ, হিন্দু এবং মুসলিমদের ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়েছিল এবং আমি এটা সাক্ষী আর কি। হাবিব আনিসুর রহমান, আপনি লেখালেখির জগৎটা আপনি কিভাবে, কেমন করে প্রবেশ করলেন এই জগৎটায়? লেখালেখির জগতে প্রবেশ করলাম আমি যখন কলেজে উঠলাম, তখনই আমার মানে কলেজের স্টুডেন্ট হলে পরে বলে না যে একটা স্কুল থেকে কলেজে উঠলে মানে এ করব তা করব, একটা কিছু ব্যাপার হয়ে যায় না। কলেজ এটা মানে নলেজ। হ্যাঁ, তো উঠে আমি চিন্তা করলাম কী হব। আমার বন্ধুরা যারা ছিল আর কি, তারা কেউ কেউ নিজেকে লেখক ভাবতো, কেউ কেউ কবি ভাবতো, কেউ কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেরকম ভাবতো। তা আমি ভাবতাম কি যে আমি শিক্ষকতা করব আর সময় পেলে পরে লিখব। কেন শিক্ষকতা করব? যে শিক্ষকতা করলে পরে অনেক, আমার স্যারদের দেখতাম 1 মাস 2 মাস ছুটি রোজার সময়। তখন থেকেই আমার মনের মধ্যে একটা হয় যে
শিক্ষকতা করব এবং সময় পেলে এরপরে লিখবো এবং সাংস্কৃতিক কাজকর্মে জড়িয়ে থাকবো। ছোটবেলার ইচ্ছা আমার এটা এই ধরনের ছিল আর কি। তো সেটা কলেজে এসে স্ফুরিত হলো? হ্যাঁ, মানে ওটা ভিতরে, ওটা হলো তখন কিন্তু আমার অবচেতন মনে এগুলা থাকছে। কিন্তু প্রথম গল্প কবে লিখেছেন? প্রথম গল্পটা প্রকাশ হলো আমার 1990 সালে। আচ্ছা, 1990 সালে। অনেক দেরি হয়ে গেছে কি? অনেক দেরি হয়ে, আমি লেখালেখিতে একটু দেরিতে এসছি এই জন্যে যে আমি তো সরকারি চাকরিতে আমি কোনদিন বেকার ছিলাম না। আচ্ছা, সরাসরি আমি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে একেবারে সোজা চিটাগং গভর্নমেন্ট কলেজ, এটা হলো 1979 সালে, জি, ওখানে চলে গিয়েছি আমি। আমি তখন ওই সরকারি একটা ভয় ছিল একটা, মানে 70 দশকের শেষে তো জি, সরকার আবার কি বলে না বলে, তখন জিয়াউর রহমান ক্ষমতায়, জি, ডিজি আমাদের যখন ডিপিআই ছিল, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, জি, ওনারা সরকারি চাকরি, এই তুমি কেন গল্প লিখছো, গল্পের মধ্যে তুমি কেন এসব লিখেছো, জি, তুমি জি। কেন উপন্যাস লিখেছো, এসব লিখেছো, ভয় ছিল। তারপর আমি কিন্তু প্রিপারেশন আমি নিচ্ছি, আমি ভিতরে সবসময় অন্তরে আমার লালিত হচ্ছে যে আমি তৈরি হব, একদিন আমি এই সরকারি চাকরি হোক। এবং আমি কিন্তু চাকরিটা শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম, যখন আমি প্রিন্সিপাল ছিলাম চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম শুধু লেখালেখি করার জন্য। আচ্ছা, অসাধারণ। নীলা, আপনি একটি গল্প পাথর সংক্রান্ত। হুম, নীলার কারণে যে আদনান যে ক্যারেক্টারটা, সে যে চাকরিটা মানে যে ব্যবসাটা পেলো, এটা কি নীলার কারণে পেলো না ওই মেয়েটার কারণে পেলো, যে মেয়েটা সারা রাত ব্যবহৃত হয়েছিল? হ্যাঁ, নীলার কারণে, মানে এটা সাইকোলজিক্যাল ব্যাপার। যারা ব্যবসা বাণিজ্য করে না, তারা দেখবেন যে মাজারে টাজারে যায়, জি, জ্যোতিষের কাছে যায়, তাদের বিশ্বাস যে গ্রহ নক্ষত্র মানুষের জীবনকে প্রভাবিত করে। দেখবেন যে ওরাই টাকাওয়ালা লোকেরাই জি, এই বলেন, গোমেদ বলেন, নীলা বলেন, এটা বলেন, ওটা বলেন, তারা ব্যবহার করে। তাদের যে সমস্ত লক্ষ্য থাকে টাকা পয়সা ইনকামের, এই সমস্ত কারণেই তারা পাথর ব্যবহার করে আর কি, এবং গ্রহ নক্ষত্রে মানে তারা। না, আপনার গল্পটা আপনি কি বলতে চেয়েছেন? হ্যাঁ, গল্পটা আপনি কি নীলার জন্য ওই লোকটা আদনান ব্যবসাটা পেয়েছে, নাকি সে ওই মেয়েটার জন্য পেয়েছে? হ্যাঁ, অবশ্যই মেয়েটার জন্য পেয়েছে, তবে অবশ্যই মেয়েটার জন্য পেয়েছে, কিন্তু ওর বিশ্বাস হচ্ছে যে আমাকে এবং আমার মেয়েদেরকে পরিচালনা করছে এই পাথরটা, বিকজ এটা খুবই স্ট্রং। নীলা অত্যন্ত স্ট্রং একটা পাথর, আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, এটা তার বিশ্বাস। এগুলো তো বিজ্ঞান না, এটা আপনার মানে জাস্ট একটা অন্ধ বিশ্বাসের উপরে মানুষ পাথর লাগায়, এই আর কি। ডোরবেল এবং কয়েকটি মুখ, এই যে ক্যারেক্টারগুলি, যে শায়লা হচ্ছে আশফাকের স্ত্রী, আশফাক অসুস্থ, বিছানায় নড়তে পারে না, আর অনুপম হাসান হচ্ছে তার প্রেমিক। এরা, অনুপম একটা মেসে থাকে, কাজের মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু সেটা টাকা পয়সার কারণে একটা ঝামেলা হয়ে যায়। এই যে ডোরবেল এবং এরা যে স্বপ্ন দেখে, আসলে মানুষ, আমরা তো বেঁচে থেকে স্বপ্নের ভেতর দিই, কেমন শায়লা ভাবে যে আবার টাকা পয়সা হবে, ব্যাংক থেকে টাকা পাবে, আবার নতুন করে যাবে। আসলে এটা কি স্বপ্ন যথার্থ হয়ে ওঠে, নাকি আমরা গল্পকাররা তৈরি করে দিই? আপনি কি তৈরি করে দিয়েছেন, নাকি জীবনের কোন অনুষঙ্গ থেকে নিয়েছেন? এটা জীবনের অনুষঙ্গ। এটা ব্যাপারটা হচ্ছে যে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, শায়লার অবস্থানটা কি? স্বামী পঙ্গু, জি, তার কিছু করার নেই, সে এখন স্বপ্ন দেখছে যে করেই হোক না কেন একটা ফ্যাশন হাউস তাকে দিতে হবে। এটাই লোন নিয়ে হোক বা যে কোনোভাবেই হোক না কেন তাকে দিতে হবে, তাকে দাঁড়াতে হবে, বাঁচতে হবে। এই জন্যে সে সূচনা করতে চাচ্ছে, এবং ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। মানুষজন ডুবে যায়, খড়কুটো ধরে বাঁচতে চায়, শায়লার অবস্থাটা হয়েছে তাই। সুতরাং ওর বন্ধু অনুপম যখন ওর কাছে যাচ্ছে, অনুপম যা বলছে তাতেই সে ইয়েস বলে যাচ্ছে, হ্যাঁ চলো যাও, এ করো তা করো, সেগুলো বলে যাচ্ছে, কেন তাকে তো বাঁচতে হবে। এবং তাকে বলছে আমার কয়েকটা মেয়ে আছে, তারা আমাদের এ করে সে হেল্প করবে, সাহায্য করবে, আমার ব্যবসাটা এইভাবে চলবে, এইভাবে হবে, আমার লোন দিচ্ছে, ব্যাংকের ম্যানেজার আসবে। তবে আশফাক কিন্তু ভাবছে অন্য জিনিস। এই দুটো আলাদা, দুজনের পৃথিবী সম্পূর্ণ আলাদা। এখানে আরেকটা গল্প আপনার, প্রেম ও চাকরি। রঞ্জু এবং রিনি দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু রঞ্জু হচ্ছে বেকার, ওর চাকরি নেই, কিন্তু রিনির একটা খুব ভালো বিয়ে হয়ে যাচ্ছে, ছেলেটা চাকরি করে, বিয়ে হয়ে গেল। ওর খুব বেদনার্থ হয়ে বিশ্বাস করতে পারে না যে রিনির বিয়ে হয়েছে, না সে মোটেও বিশ্বাস করতে পারে না, কিন্তু বাসায় গিয়ে দেখলো যে সত্যি তার বিয়ে হয়েছে। যে আপনি যে চমৎকার চিত্রকল্পটা আঁকলেন, আলপনা ধরে ধরে ওর দরজায় গিয়ে দাঁড়ালো, ওর মা দরজা খুললো, তারপর ও একটু মিথ্যে করে বলল যে আমার চাকরি হয়েছে, একটা ভালো চাকরি হয়েছে। কিন্তু আসলে গল্প এরকম পজিটিভ ভাবে টার্নও নেয়, ও বাসায় এসে দেখে সত্যি ওর বাবা বলছে তোর চাকরি হয়েছে, ফোনে এসছে। এখানে গল্পটার মজাটা হচ্ছে যে মানুষ অনেক সময় অনেক কাজ করে,
যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে না। মানুষ অনেক সময় অনেক কিছু করে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, আপনি থাকে না। কোনো মনস্তাত্ত্বিক এবং ব্যাখ্যা থাকা হয়তো সম্ভব নয়। সম্ভব নয়। তখন সে কিন্তু যখনই আলপনাটা দেখেছে জি তখন সে রিনিকে ভালোবাসে, জি সে নিজে একজন সাচ্চা প্রেমিক, জি রিনিকে ভালোবাসে। এই যে প্রেমটা, সে কিন্তু ডিপলি মনে করে যে রিনি কখনোই আমাকে ছেড়ে যেতে পারে না, রিনি আমাকে বিকজ আই লাভ হার। আর রিনি কিন্তু ভিতরে ভিতরে তার বাবার কথা বলে যে বাবা আমাকে তাগাদা দিচ্ছে বিয়ের জন্য, একটা ছেলে এসছে ভালো ব্যাংকে চাকরি করে, এটা ওরা এই সমস্ত বলছে আর কি, তার বান্ধবী মহলে ছড়িয়ে দিচ্ছে যেন ওর কানে যায়, রঞ্জুর কানে যায়। রঞ্জু ডাজ নট বিলিভ, সে কিন্তু এটা বিশ্বাস করে না। তারপরে যখন সে বিশ্বাস না করে সে যখন সেদিকে ওই মেয়েটার মানে রিনিদের বাড়ির দিকে হাঁটছে, তখন দেখে যে কেমন যেন নতুন নতুন ভাব, রাস্তার মধ্যে আলপনা, সিঁড়িতে আলপনা, তারপরেও সে বিশ্বাস করছে না। আলপনাটা কোথায় গিয়ে FC-তে ওই যে বাড়ির নম্বরে গিয়ে দেখলো হ্যাঁ সেখানে শেষ হয়ে গেছে। তখন সে কলিং বেল টিপল। তখন ওর যে মা, শাশুড়ি হবু শাশুড়ি হতে পারতো, বাবা তুমি? তো বলে হ্যাঁ এই যে রিনির তো বিয়েটা হয়ে গেল, তো আমি একটু দেখা করতে এসেছিলাম, একটা প্রেজেন্টেশন নিয়ে এসছি। হ্যাঁ, তো ওর মা বলছে যে তোমাকে বলেছে রিনি? বলছে হ্যাঁ রিনি আমাকে সব বলেছে। আসলে তো রিনি কিছুই বলেনি, সেটা তার মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে আসছে। আর তার অবচেতন মনে সে যে একটা ধাক্কা খেয়েছে, তখন অটোমেটিক হচ্ছে এগুলো। এটা একটা রিভেঞ্জও বটে, রিভেঞ্জও বটে, এগুলো কথাটা বলে রাইট ইউ আর ঠিক। ভাঙন, ভাঙন মানে হচ্ছে নদী ভাঙন, যমুনার ভাঙন। ভাঙনের ভেতর থেকে মানুষ যখন সর্বহারা হয়ে যায়, আমি এটা শৈশবে আমার বাড়ির কাছে কচা নদীর তীরে মানুষের সর্বহারা হয়ে যাওয়ার ঘটনা বলি দেখেছি। সকালের দিকে বাড়িঘর আছে, রাতে দেখি নাই। তো এদের কিছু থাকে না, সেরকম একটা ক্যারেক্টার সদু এবং ফুলি। এরা তার স্ত্রী সন্তানদের নিয়ে শহরে আসে এবং এক ধরনের কি বলবো যে বিষণ্ণ, বিষাক্ত, করুণ, বেদনার্ত জীবনের যে যাত্রা, সেটা খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। নিশ্চয়ই দেখা চরিত্র আপনার। দেখা চরিত্র মানে আমি কোনো এক সময় কলেজে যেতাম রেল স্টেশনে, রেলে চড়ে 10-12 মাইল দূরে। তো রেল স্টেশনে গেলে পারে আমি যে আমলের যে সময়ের কথা বলছি, অনেক ছিন্নমূল মানুষ এসে স্টেশনে ওই লোটা কম্বল নিয়ে বসে থাকতো, স্টেশনেই রাত কাটাতো। এদের অধিকাংশ কিন্তু ঘর বাড়ি হারা মানুষ, যাদেরকে আমরা নদী ভাঙনের মানুষ। নদী ভেঙে গেছে, এটা হলো রংপুরের ফুলছড়ি, এটা সেখানে ওই যমুনার ভাঙনে এই পরিবারটা নিঃস্ব হয়ে, এই যার ঘটি বাটি আছে সব কিছু, স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে তারা ভেড়ামারা রেল স্টেশনে চলে আসছে। কেন আসছে? যে তার চাচাতো ভাই বলেছে, তার নাম বাহার আলী, বাহার আলী বলেছে যে এখানে অনেক খাস জমি আছে, এখানে এর ধারে আসো, আমরা ছানলা ঘর বাড়ি মানে খড়ের ঘরটর তুলে দেবো, এখানে থাকবা, আর তুমি তো কাজ টাজ করবা, শুধু এসবগুলো করবে আর কি। তারপরে তারা এখানে ভাষ্যমান মানুষ যেভাবে জীবনযাপন করে বেঁচে থাকার জন্য তাই করবে, তাই সেদেরকে আমন্ত্রণ জানিয়েছে আসো। সেখান থেকে গল্পটা শুরু। জি, সেখান থেকে গল্পটা শুরু এবং শেষ হয় কিন্তু শুধুর এক ধরনের প্রেম, যে তার স্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক মারা গেছে পথে তার স্ত্রী কিন্তু মারা গেছে, ফুলি তাকে কবর হয়েছে, কিন্তু এই ভদ্রলোক একলা বেঁচে আছে। কিন্তু তার ভেতরে কাজ করে তার স্ত্রীর সঙ্গে তার যে অনুরাগ ছিল, যে সম্পর্ক ছিল, এক ধরনের স্বপ্ন বিলাস। মানুষ যখন খুব বয়স হয়ে যায়, তার যখন করার থাকে না, তখন হয়তো সে পেছনে তার জীবনের ফেলে আসা জীবনের দিকে ফিরে তাকায়। এটাও কিন্তু আপনার গল্পের ভেতরে, এই ভাঙন গল্পের প্রস্ফুটিত হয়েছে। এটা মানে তারপরে আর একটা জিনিস আমি এটা বোঝানোর চেষ্টা করেছি পাঠককে, পাঠক বুঝতে পেরেছি কিনা জানি না, সেটা হচ্ছে এই যে নদী ভাঙন কিন্তু বাংলাদেশের অতি সাধারণ একটা ব্যাপার। প্রত্যেক দিন নদী ভাঙন হচ্ছে, বিশেষ এই সময়টা দেখছেন যে নদী ভাঙন হয়ে কি অবস্থা হচ্ছে মানুষের। আর প্রত্যেকদিন টেলিভিশনে আমরা মানুষের কান্না শুধু শুনতে পাচ্ছি, জি, হাউতাস। ছোটবেলা থেকে যে বাড়িতে মানুষ হয়েছে, সংসার গড়েছে, সেই বাড়ি নেই, 1 ঘন্টার মধ্যে বাড়ি নেই। জি, তো যেটা আমি মেসেজটা দিতে চেয়েছি যে ওই যে বধূ বুড়ো যে যার ফুলি, যার স্ত্রী, জি, সে কিন্তু শেষে তার স্ত্রী মারা গেছে, কিন্তু দেখবেন যে সেই কাঁপতে কাঁপতে লাঠি হাতে করে সে তার নাতিদের কাছে হেঁটে যাচ্ছে। কেন? জীবনের দিকে সে হেঁটে যাচ্ছে। জি, তার নাতিরা আবার এখানে ঘর গড়বে, আবার বাঁচবে। এটাই বাংলাদেশের প্রকৃত ছবি হচ্ছে নদী ভাঙনের জীবনচক্র। হাবিব ভাই, মানুষের জীবন তো আসলে প্রেমেরই জীবন। আপনি নিজে কথা সাহিত্যিক, প্রচুর প্রেমের গল্প লিখেছেন, গল্পের মধ্যে প্রচুর প্রেম এনেছেন।
আপনার জীবনে খুব তীব্রভাবে প্রেম এসেছিল, সেই প্রেমটা আসলে কোথায়? আমি বলছি আজিমপুর কলোনি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা প্রেম আপনার ভিতরে এসেছিল, এবং আমার যদ্দূর জানি যে নাসিমা আনিস বলে এক ভদ্র মহিলার সঙ্গে আপনার একটা, তখন তো কিশোরী ছিলেন তিনি, কোন শ্রেণীতে পড়তেন? হাসি লাগছে আমার। ওয়েল, এটা জানবো ছোট্ট একটা বিরতির পরে, আমরা এটা জানবো যে হাবিব আনিসুর রহমান এবং নাসিমা আনিসের জীবনের প্রেম। সুধী দর্শক, আমাদের সঙ্গে আছেন হাবিব আনিসুর রহমান। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি এবং আমরা তারপরেই ফিরে যাব তার প্রেমের পৃথিবীতে। সুধী দর্শক, আমাদের সঙ্গে শিল্প বাড়িতে হাবিব আনিসুর রহমানের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। হাবিব ভাই, আপনার জীবনে প্রেম নাসিমা আনিস সংক্রান্ত, কিভাবে প্রথম দেখা হয়েছিল আপনাদের, কোথায়? আমি তখন আমার ভাইয়ের বাড়ি থাকতাম, সত্যি কথাটা বলছি আর জি, ইউনিভার্সিটি স্টাফ কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জরুল হলের পাশে। জি, তখন আমি ঢাকাতে ভর্তি হতে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সালটা কত সাল? এটা হচ্ছে 1975 সাল। 75 সাল। তো নাসিমা, ওই আমাদের ভাইয়ের বাসা ছিল 3 তলায়, আর ওদের পাশের বাসার বিল্ডিং 2 তলায়। আচ্ছা। তো ওরা ছাদে উঠতো, নাসিমা ছাদে উঠতো, মাঝে মাঝে স্কুলে যেত, রোজই স্কুলে যেত, ছাদে উঠতো। তো আমার চোখে পড়ে যেত আর কি। আরে, হ্যাঁ। তারপর ওদের একটা ফুলের বাগান ছিল খুব ভালো, আচ্ছা, বাড়ির নিচেই। ও ফুল টুল তুলতো, আমি লক্ষ্য করতাম আর কি। করতে 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 এই অনেক দিন ধরে আমরা পরস্পরের দিকে চেয়ে থাকি আর কি। আহা, ও ছাদে উঠে অনেক সময় তাকিয়ে থাকি আর কি। তো ওই যে বিষয়টা এভাবে বলা যায় যে যে নীলক্ষেতের নীল আকাশের নিচে আমরা দুজন মানে পরস্পর দিকে চেয়ে থাকতে থাকতে কোনো এক সময়ে আমি ওকে বলি যে এরকম ভাবে ইশারা করি, আচ্ছা, চিঠি লেখো। তো ও কম বয়স ছিল, কিন্তু মানে স্বাস্থ্য টাস্থ্য ভালো ছিল, বুদ্ধিশুদ্ধি ছিল। স্কুলে যাওয়ার সময় ছিল মানে কি নাই এখন? হ্যাঁ, এখন তো সে বড় হয়ে গেছে, ও, এখন আচ্ছা। সেই ছোট তো আর নেই। যাক, তো দেখি একদিনকে সে আমাকে হাত দিয়ে ইশারা করলো, তো একটা চিঠি আমাদের বিল্ডিং এর নিচে ধরাই দিল। মানে হচ্ছে এই প্রথম কোন মেয়ে চিঠি লিখেছে আমাকে আগে? জীবনের সাধারণত প্রথম। ছেলেরা চিঠি লেখে। হ্যাঁ, এক্ষেত্রে আমি একটুখানি ইয়েই করেছি, কি আচ্ছা। বলে এটাকে, পক্ষপাতিত্ব হয়ে গেছে, যে আমার নিজের প্রতি পক্ষপাত। হ্যাঁ, উচিত ছিল আপনার চিঠি লিখে ওকে দেওয়া, যে ওকে দেখো দেয়া। আমি চিঠি লিখেছে। বলতে হ্যাঁ। সে চিঠি দিল আমার, কিন্তু আমি তাকে যে একটা রিটার্ন চিঠি দেবো সেটা দিইনি আর কি। এটা অন্যায় হয়েছে আমার, আজকে স্বীকার করছি আমি। স্বীকার করছি। আচ্ছা, দেননি কেন? দেননি কেন, যে তখন আমি বুঝে উঠতে পারছিলাম না, সংশয় ছিল, প্রেমে আচ্ছা। সংশয় থাকে। যাক, তো তারপরে ওইভাবে শুরুটা হলো এইভাবে। তারপরে একদিনকে এটা খুব মানে সাহসী কাজ হয়ে গেছে, আকাশে চাঁদ উঠেছে। তো আমি আমাদের ছাদে উঠেছি, ও ওদের ছাদে উঠেছে। ও আমাকে হাত দেখানোর সঙ্গে সঙ্গে আমি আমাদের বিল্ডিং এ নেমে গিয়ে ওদের ছাদে চলে গিয়েছি। মাই গুডনেস, এই হিরোইক একটা ব্যাপার। হ্যাঁ, এই সাংঘাতিক, এটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। তো সে তখন আমার সঙ্গে কিসে পড়েন, কি করেন টরেন, এটা ওটা। হ্যাঁ, এমনি তার ফাদার কিন্তু আবার আমার ভাইয়ের বন্ধু। আচ্ছা, আচ্ছা, তার ফাদার আমার ভাইয়ের তো কি করেন, কোথায় পড়েন, এটা ওটা বললাম, এরকম এরকম। ও সব কিছু বললো। আমি আজিমপুর স্কুলে পড়ি। এটা হলো শুরু হলো। তারপরে তো দীর্ঘদিন, তারপরে মানে 5-6 বছর আমি চিটাগং কলেজে জয়েন করলাম। তা শুধু চিঠি দিত সে, হলুদ খাম আসতো, আমি সেই পিয়নটার জন্য অপেক্ষা করে থাকতাম চট্টগ্রাম কলেজে, কি যে সে অপেক্ষা। কখন আসবে সে। আর সে প্রায় প্রতিদিন একটা করে চিঠি পাঠাতো। আপনি লিখতেন না? হ্যাঁ, আমিও লিখতাম। কম লিখতেন? আমি লিখতাম যে ওদের বাসায় তো লিখতে পারতাম না, আমি লিখতাম ওর এক বান্ধবীর কাছে লিখতাম, ও আচ্ছা, এটা পেত। এভাবেই শুরু। তারপরে একদিন আমাদের ফ্যামিলির ওর ভাই, আমার ভাই ওর বাবাকে বলল যে এরকম ভাবতো, এটা ব্যাপার, এবং সবকিছু একটা সেটেল ম্যারেজই হয়ে গেল, এত বছর প্রেম করার। আমরা আবার গল্পে ফিরে আসি। এটা তো আপনি জীবনের গল্প বললেন, যে গল্প আপনি লিখেছেন তার মধ্যে একটি গুলেনবারি সিনড্রোম গল্প আছে, যে ক্যারেক্টার হচ্ছে জামাল। এটা আপনারই জীবনের অর্ধেক গল্প, Right. বা পরিপূর্ণ জীবনের একটা অধ্যায়। জামালকে যেভাবে আপনি উন্মোচিত করলেন,
যখন ওই ছেলেটা বলছিল আপনার গল্পটার ভিতরে পড়তে পড়তে যে ওরা যখন মেহেরপুরের একটি বাড়িতে শুয়েছিল, দুই ভাই বোন কাঁথা জড়াজড়ি করে, মানে কাঁথা তো নেই, শরীর জড়াজড়ি করে, ওসি যখন এসে ওদেরকে জিজ্ঞেস করলো তোদের শীত করে না, আমি তখনই বুঝছি এই ক্যারেক্টারটা জামাল। এবং জামাল যে তার বোনটাকে কত ভালোবাসে, এইভাবেই তো আমাদের জীবন গড়ে ওঠে এবং ভেঙেও যায়। একজন কথাসাহিত্যিক হিসেবে কোন চোখে এই ছবিগুলো দেখেন? এটা খুব মানে বিয়োগাত্মক বিষয়টা, জামালের বোনটাকে পাচার করে দেওয়াটা খুব কঠিন। মানে যে বোনটার জন্যে এত ছোট বোন দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে, সে যেহেতু বাবা মা বেঁচে নেই, মারা গেছে, এই আজকে এখানে কালকে ওখানে, সে রাস্তায় এদের কত শিশু আর কি। শেষ পর্যন্ত ঢাকাতে যখন তারা একটা বস্তিতে আশ্রয় নিল, সে দেখলো বস্তিতে তো থাকা যাবে না, বোনটাকে বাঁচাতে হবে, বোনটা আস্তে আস্তে বড় হচ্ছে। তখন ওই যে মগবাজারের এক মহিলা ওই মেয়েটাকে নিল, যে আমাদের এখানে অনেক মেয়েরা আছে, কাজ টাজ করে থাকবে। দুর্ভাগ্য জামালের, যে বোনটার জন্য সে এত কিছু করলো জীবনে, যে খারাপ যেন না হয়ে যায় বোনটা। তো ওই যে এমন একজন মহিলার কাছে দিল, যে মহিলা ভালো ছিল না, সে পোশাক পরিচ্ছদ পরে ভালো, তাকে সবাই মা বলে ডাকে, কিন্তু একদিন গিয়ে শুনলো যে মেয়েগুলা কেউ নেই। এটা অবিশ্বাস্য, অভাবনীয় ঘটনা একটা। তারপরে জামাল জানতে পারলো যে তার বোনটাকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে, কলকাতায় পাচার করে দেওয়া হয়েছে। এবং সে অনেক চেষ্টা করেছে বোনটার জন্যে। তারপর একটা ঠিকানা পেয়েছে, সে কী করে পাচার হয়, নদী দিয়ে নৌকায় গলুয়ে চড়ে কীভাবে স্মাগলিং হয়, এগুলো সে জানতে পেরেছে। তারপরে শেষে সে একটা কাগজের ঠিকানা নিয়ে চলে গেছে সে কলকাতায়। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, লেখক যিনি গুলেনবাড়ি সিনড্রোম যার হয়েছিল, হাত পা অবশ হয়ে গিয়েছিল, সেও কিন্তু নিজের সঙ্গে লড়াই করেছে, রোগের সঙ্গে লড়াই করেছে, বেঁচে উঠছে, কিন্তু সমাজ তাকে বাঁচতে দিচ্ছে না। আমাদের এই যে সমাজ, নিষ্ঠুর প্রকৃতির সমাজ। জামাল কিন্তু একটি লড়াইয়ের প্রতীকও বটে, একটা সংগ্রামের প্রতীক। কোন জায়গা থেকে সে কোনখানে এসেছে, এটা কিন্তু যদি মানুষ চায়, আমরা যত নেগেটিভ আমাদের সমাজ ব্যবস্থায় দেখতে পাই যে মানুষ হারিয়ে যায়, মানুষ পরাজিত হয়, মানুষ হেরে যায় তার জীবনের কাছে, কিন্তু এই যে ক্যারেক্টার জামাল এবং জামালের বোন, এরা লড়াকুয়েরা কিন্তু জিততে পারে। শেষ পর্যন্ত কিন্তু সে কলকাতায় গিয়ে লড়ছে, মানে সে খুঁজে বেড়াচ্ছে তার বোনকে, যদি পেয়ে যায়, যদি কোনো, এই আর কি। আপনি বলছিলেন কথার প্রসঙ্গে যে আপনার জীবনে যত রচনা করেছেন তার মধ্যে আপনার আমাদের নারীপোতা গ্রামের ইতিহাস, নতিপোতা গ্রামের যে ইতিহাস, এই উপন্যাসটি আপনার জীবনের একটি শ্রেষ্ঠ বা একটা অসাধারণ কাজ। লেখকের জায়গা থেকে, অনুভবের জায়গা থেকে আপনি বলছিলেন, আপনি নতিপোতা গ্রামের যে বিবরণ দিয়েছেন, একটা অসাধারণ বিবরণ। এটা তো আপনার দেখা জীবন। এটা আমার দেখা জীবন। আমি যখন MA ক্লাসে পড়ি, তখন আমার এক শিক্ষক ছিলেন, ডক্টর আহমেদ কামাল। উনি একটুখানি অন্যরকম মানুষ ছিলেন আর কি, সাধারণ মানুষের জন্য ওনার প্রাণটা খুব কাঁদত। তো একদিনকে উনি আমাকে ডেকে বললেন, জানিস, আমি তো একটা নতুন জিনিসের স্বাদ পেয়েছি। কি জিনিস স্যার? বলল, দেখো, এই যে ইতিহাস চর্চার যে বিভিন্ন ধরনের মেথড আছে, পদ্ধতি আছে। আগে তো রাজারা ইতিহাস লেখাতো, তাদের রাজ ঐতিহাসিকদের লেখাতো আর কি, ইতিহাস লেখাতো, রাজার গুণগান গাওয়া। তারপরে পুঁজিবাদ যখন আসলো, পুঁজির গুণগান গাওয়া। তো এখানে উনি বললেন যে আর একটা নতুন মেথড আছে, যেটা হলো সাব অল্টার্ন মেথড, নিম্নবর্গের মানুষের জীবন চর্চা। এবং এইটাতে প্রশ্ন করতে হবে মানুষকে। যেমন ওরা বলছে, বেশি থিসিস করার দরকার নেই। একটা গ্রামে গিয়ে যদি সাধারণ একজন মাঝিকে জিজ্ঞেস করা যায় যে, ভাই, সকালবেলা আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে গ্রামের সাধারণ মানুষ কেমন আছে। হয়তো সে বলবে, আমি পান্তা ভাত খেয়েছি, মরিচ দিয়ে, লবণ দিয়ে। আপনি বুঝতে পারবেন সে তারা কেমন আছে। তারপরে কোনো একটা শিক্ষিত লোকের বাড়িতে, হয়তো ধরো মাস্টারের বাড়িতে গেলেন, আপনি গিয়ে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা, আপনাদের বাড়ির কোনো পুরনো চিঠিপত্র নেই? বলে, হ্যাঁ আছে তো, এই যে পোস্ট কার্ড দিয়ে দিল আপনাকে। আপনি পড়ে দেখলেন যে এই পোস্ট কার্ডের মধ্যে লেখা রয়েছে কি, যে এটা চিঠিটা 1920 সালে লেখা। হয়তো ভদ্রলোক লিখেছে, দেখো, কালকে জালিয়ানওয়ালা বাগে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, এতজন মানুষ মারা গেছে। এই যে চিঠিটা তিনি লিখেছেন, 6000 মানুষকে মেরে ফেলেছিল। হ্যাঁ, জেনারেল ডায়ার। এই যে চিঠি কিন্তু মিথ্যা কথা বলছে না। বিকজ যখন চিঠিটা লেখা হয়েছে, তখন সাধারণ মানুষ, সাধারণ মন নিয়ে লিখেছে, এবং যে মানুষ যে মারা গেছে তিনি লিখছেন এটা। জি, এখান থেকে এটা আপনি একটা তথ্য পেয়ে গেলেন। এই যে সাধারণ চিঠিপত্র, সাধারণ মানুষের জীবনের ঘটনা, এগুলোকে তুলে এনে আপনি
ইতিহাস চর্চা করতে পারবেন, নিম্ন বর্গের মানুষের জীবন চর্চা। সাবঅল্টারনেট জীবন। এই চিন্তাটা আমাকে খুব, আমার নিজের গ্রামই তো রয়েছে, নথিপোতা গ্রাম। আবার আরেকটি উপন্যাস নেফারতিতি, এটা একদমই নগর জীবনের উপন্যাস। নগর জীবন। জীবনের উপর নেফারতিতি একটা মেয়ে, সে সুন্দরী এবং তার বাবা খুব রাজনীতিবিদ, বড়লোক, এবং তার 4 জন বন্ধু থাকে। 4 জন বন্ধু থাকে। এর মধ্যে ইস্তিয়াক হোসেন বলে যে মেয়ে ছেলেটি, সে খুব ওকে ভালোবাসে, কিন্তু ওর বিয়ে হয়ে যায় ইস্তিয়াক আকন্দের নামে। এবং এক সময় যখন দেখা যায় যে যারা যে নেফারতিতির টাকা পয়সা জৌলস, কিন্তু জীবনটা কত শূন্য, কত ফাঁকা, কত মেঘ। ঠিক। এটা কি আপনার নগর জীবনের দেখা ক্যারেক্টার, না নিজের মধ্য দিয়ে তৈরি করেছেন? না, এই ধরনের তো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে গেলে তো প্রেম অহরহ দেখতে পাবেন, তাই না? এরকম হচ্ছে, এরকম আমি বেশিরভাগ মেয়েকেই দেখেছি, সুন্দরী মেয়েকে, যে ক্লাসের ফার্স্ট বয়দের দিকে তাদের নজর থাকে বেশি। আমাদের সময়ের কথা বলছি, এখনকার অবশ্য, এখন তো সেটা অনেক বছর আগেই, এখন তো 75, 76, 7 এই সময়ের কথা বলছি, প্রায় 40 বছর। তো নোটের ব্যাপারটা ছিল আর কি, টিউটোরিয়ালের ব্যাপার থাকতো, নোটের ব্যাপার ছিল। তো নেফারতিতি এভাবে নোট নিত, টিউটোরিয়াল নিত, এবং তার বাবার নির্দেশে কিন্তু ইনডিরেক্টলি তাকে বলতো, যে মেয়েকে বলতো যে ক্লাসের ভালো ছাত্রের সঙ্গে উঠা বসা করবা, তাহলে পারি তুমি পাশ করে। যেই পাশ হলো তখন সে ইফতেখারকে ভুলে গেল, ইফতিকে ভুলে গেল আর কি। এবং তার তো বিয়ে হলো, কিন্তু দুর্ভাগ্য যে তার বাবা এমনই খারাপ লোক যে কোটি কোটি টাকার মালিকের সঙ্গে তার বিয়ে হচ্ছে, কিন্তু সে একজন স্মাগলার, এবং তার কিন্তু ইয়ে নেই, তার পৌরসত্ব নেই, পুরুষত্ব নেই, তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়েছে। তাহলে এই যে সে রাজনীতি করছে, সে অন্ধ হয়ে গেছে ওপরে ওঠার জন্যে, সে মেয়েকে পর্যন্ত ব্যবহার করছে। এটা হচ্ছে নেফারতিতি আর কি। কলাবাগানের ইস্তিয়াক আপনার আরেকটি উপন্যাস, এটাও নাগরিক জীবনের উপন্যাস। এই উপন্যাসের যে পরিপ্রেক্ষিত, সেটি হচ্ছে যে ইস্তিয়াক একটা ভালো ছেলে, ও প্রেম করে একটা মেয়ের সঙ্গে বিয়ে করেছে, এবং নাগরিক জীবনের রাস্তাঘাটে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলো উপন্যাসটার ভেতরে আছে। কিন্তু একটা বন্ধু, ওর অফিসের এক কলিগ আছে মহুয়া গোমেজ, এই মহুয়া গোমেজের স্বামী হচ্ছে আবার প্যারালাইজড। সেই বাসায় ইস্তিয়াক এক ধরনের মানবিক বোধ থেকে যায়, কারণ মেয়েটা প্রায় ডিস্টার্ব হয়ে লেট করে অফিসে আসে, এটা জানার জন্য যে যায়। এইটাকে কানে ভারী করে তোলে ওর স্ত্রীর কানে, এবং একটা সম্পর্কের একটা দূরত্ব তৈরি করে। এই নাগরিক জীবন কি এতটা পাশবিক হওয়া উচিত? আপনি যেটা আঁকছেন কথাসাহিত্যিক হিসাবে, হাবিব আনিসুর রহমান। এটা এতটা, এটা হচ্ছে, কিন্তু যখনই সমাজটা নষ্ট হয়ে যায়, তখন দেখবেন যে দাম্পত্য কলহটা বেড়ে যায় কিভাবে, যে স্বামী স্ত্রী পরস্পরকে সন্দেহ করে। মেয়েরা, আমার ইশতিয়াকে, কলাবাগানের ইশতিয়াকে আমি দেখছি যে তার স্ত্রী খুব সন্দেহপ্রবণ। যখনই শুনেছে যে ওই মহুয়া গোমেজ বলে একটা মেয়ে চাকরি করে, কিন্তু তার স্বামী তাকে বলছে না যে মহুয়া গোমেজ চাকরি করছে তার সঙ্গে, তখন তার সন্দেহ হয় যে কি ব্যাপার, সে তো একদিনও বললো না যে আমার কলিগ আছে যার নাম মহুয়া গোমেজ, খ্রিস্টিয়ান, আবার সে অফিসে ইচ্ছা করলেই 7টার সময় আসতে পারে বা 5টার সময় বাসায় ফিরতে পারে, সে 2 ঘন্টা পরে আসছে কেন? এই যে সন্দেহটা হয়েছে, ঠিক সে সময় ওই শিহাব ওটা কাজে লাগিয়েছে, যে তোমার স্বামী তো মহুয়া গোমেজের সঙ্গে প্রেম করে, এবং এটা তার কানে এমনভাবে লাগিয়েছে, মানে সে তখন তথ্য প্রমাণ উপাত্ত দিয়ে লাগিয়েছে। কিন্তু সম্পূর্ণ বিষয়টা হচ্ছে, সে চায়নি যে ইশতিয়াক বা তার স্ত্রী রেনি ভালো থাকুক, সে চায়নি। এবং তার একটা লক্ষ্য ছিল যে এই পরিবারটাকে ধ্বংস করে তার স্ত্রী, মানে ইশতিয়াকের স্ত্রীকে যদি সে ভাগাতে পারে, তাহলে তার অনেক লাভ আছে। সেজন্য সে একের পর এক মিথ্যা কথা বলে গেছে, এবং তার এক বন্ধু পল্লব ছিল, সেও কিন্তু এই মিথ্যা কথাগুলো বিশ্বাস করেছে। সব কিছু মিলিয়ে সে সবসময় মানে করে লাগায়, যেটাকে ষড়যন্ত্র করে, এবং এই ষড়যন্ত্রের শিকার হলো শেষ পর্যন্ত ইশতিয়াক, যে তার স্ত্রী তাকে বিশ্বাস করলো না। এমন একটা সময় গিয়ে বিশ্বাস করলো, যখন ইশতিয়াক তার পল্লবকে বলল যে আমি তো চলে যাব, তুই শুধু এটুকু শুনে রাখ যে মহুয়া গোমেজের বাড়ির নম্বর হচ্ছে এটা, তার স্বামী অসুস্থ, পঙ্গু, সে একজন শিল্পী, তো যদি পারিস কখনো তাকে দেখে আসিস। এটাই তখন ওই ইশতিয়াকের, ওর স্ত্রীও যায়, স্ত্রী গিয়ে দেখে আসে। শেষ দৃশ্যে গিয়ে যখন দেখলো, তখন তো আর কিছু করার নেই। তখন সে ইশতিয়াক, এর আগে যখন সে হিমছড়িতে গিয়েছিল, কয়েকজন বাউলের কাছে গান শুনেছিল, তখন তার মনের মধ্যে, সে যখন এই জীবনটা তার কাছে অর্থহীন হয়ে যায়, যেই রেনিকে সে ভালোবেসে বিয়ে করলো, সে তাকে সন্দেহ করে তার এমন একটা জায়গায় নিয়ে এসছে, তখন আর তার কাছে জীবনের অর্থ নেই, কিছুই নেই। তখন সে চলে যায় রাতে বেরিয়ে,
গিয়ে সে ওই বাউলদের সঙ্গে থাকে, এই আর কি। কুষ্টিয়া মেহেরপুর যে এলাকাটা, সেটা হচ্ছে লালন শাহের এলাকা, পরম আরাধ্যের এলাকা, যেখানে হচ্ছে মানব জীবন মন্থন করে করে মানুষ বড় হয়ে ওঠে এবং মানুষের জীবনে এই জাগতিক জীবনের বাইরেও অজীবনের একটা বিস্তার থাকে। আপনার একটা উপন্যাস এমন মানব জীবন, Right. আমার মনে হচ্ছে এই জীবনের ভেতরে লালন শাহের গানের একটা অপরূপ ছন্দ এবং দোলা আছে, এবং যে ক্যারেক্টারগুলো আপনি তৈরি করেছেন, যে আখ্যান আপনি তৈরি করেছেন, সেখানে লালন শাহের যদিও হিন্দু মুসলমান প্রেমের সম্পর্ক, কিন্তু এখানে গানগুলো বেশ কয়েকটা গান আমি পড়েছি, দেখেছি আপনি সংযুক্ত করে দিয়েছেন। এই যে মানব জীবন, এই উপন্যাসটাও আপনি কি দেখা জীবন নাকি কল্পিত জীবন নাকি কোনো নির্যাস থেকে আপনি নিয়েছেন? এটা হয়েছে যে আমি হাবিব ভাই, এই বিষয়টা জানবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্য, এবং আমাদের সঙ্গে আছেন কথা শিল্পী হাবিব আনিসুর রহমান। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি, আমাদের সঙ্গে থাকুন। শুধু দর্শক, আমাদের সঙ্গে শিল্পবাড়িতে কথা সাহিত্যিক হাবিব আনিসুর রহমানের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। হাবিব ভাই, উপন্যাস এমন মানব জীবন, ক্যারেক্টার হচ্ছে অন্তরা হাসান, মিশুক হাসান। অন্তরা হাসান ছিল অন্তরা চক্রবর্তী। ওরা প্রেম করে বিয়ে করেছিল, এবং এই বিয়ে করার পর ওরা কিন্তু ভালোই ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু চারপাশের মানুষের যে কৌতূহল, অযথা কৌতূহল যে তৈরি করেছিল, বিষাক্ত করে চলেছে জীবন, কোন আখ্যান থেকে নিয়েছিলেন? না, এটা এসছে আমার মধ্যে যে আমি কুষ্টিয়া কলেজে আমি শিক্ষকতা করেছি। তো কুষ্টিয়া থাকাকালীন সময় আমি এই লালন ফকিরের যে আখড়াটা, বছরে তো দুবার যেতামই, মানে জি। যে অনুষ্ঠান, তার জি। তিরোধান দিবস এবং তার যে জন্ম পূর্ণিমার সময়, দোল পূর্ণিমার সময় হয়, এ সময় তো যেতামই। তাছাড়া অবসর সময়ে প্রায়ই লালনের আখড়ায় গিয়ে বসে থাকতাম আমি, আমার বন্ধুরা। তো লালন ফকির, আমি ইতিহাসের ছাত্র। নিশ্চয়ই। তো বাংলাদেশের যে মানুষ নিয়ে যত সংস্কার হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে করেছেন রাজা রামমোহন রায়। তার সংস্কারটা ছিল শহরের মানুষকে নিয়ে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সমাজকে পাল্টাতে চেয়েছিলেন, যে হিন্দু ধর্মের যে মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং তখনকার যারা শিক্ষিত লোক, তারা সবাই ব্রাহ্ম সমাজের লোক। রবীন্দ্রনাথের পুরো পরিবার এবং বড় বড় পরিবার সব ব্রাহ্ম সমাজের ইয়ে ছিল। আমাদের কবি জীবনানন্দ দাশও ব্রাহ্ম সমাজের লোক। কিন্তু বাংলার যে সমাজের যে পরিবর্তন, কুসংস্কারাচ্ছন্ন সমাজের যে পরিবর্তনটা, এটা লালন ফকির তার গানের মাধ্যমে এই বাংলাতে তিনি করেছিলেন। তিনি কিন্তু রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু গান গেয়ে গেয়ে মানুষের মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি করেছেন। হ্যাঁ, যে এই জাতপাত, অচ্ছুত, এসবগুলো তিনি মানতেন না, এবং গানের বাণী দিয়ে তিনি সমাজ সংস্কার করেছিলেন। এই যে অন্তরা হাসান এবং মিশুক হাসান, এর কি সাধনার ভেতর দিয়ে কিন্তু মূলত তৈরি হয়েছে ওরা? হ্যাঁ হ্যাঁ, মিশুক সবসময় লালন ফকিরের গান গাইতো বিভিন্ন অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ের। এই সমস্ত গানগুলো, অনেক গান, আমি গানগুলো সব ভুলে গেছি এখন, আর কি অনেকদিন আগে লেখা। তো ওই মেয়েটা কিন্তু হিন্দু, অন্তরা চক্রবর্তী। জি। সে দেখছে যে মিশুক তো মানুষের গান গায়, আমিও মানুষ, মিশুকও মানুষ, সে তো মানুষের গান গাচ্ছে, আমিও ওটা পছন্দ করি। তারপরে ওকে ভালো লাগতে লাগতে একসময় ধর্মটা যে বাঁধা হয়েছিল সেটা দূরে সরে যায়, তখন সে মিশুকের কাছাকাছি আসতে থাকে। তখন তাদের মধ্যে নানান ধরনের কথাবার্তা হয়। তো সে বলল যে তুমি হচ্ছ হিন্দু, আমি মুসলমান, আমাদের তো অনেক কষ্ট হবে, মানুষজন, তোমার বাবা মা আছে, আমার বাবা মা আছে। যাই হোক, তারা কোর্টে গিয়ে, পরীক্ষা শেষ করে কোর্টে গিয়ে বিয়ে করে ফেললো। কিন্তু মিশুক হাসানের বাবা মা, প্রথমে তো মা একেবারে যখন শুনেছে মেয়েটা, আমি এমনি ওপেন বলি আর কি, তখন মেয়েটা হিন্দু, চক্রবর্তীর মেয়ে, সে আমার মিশুককে বিয়ে করলো, এটা কি করে মেনে নেব? এটা বলছে ছেলেটার মা। ছেলেটার বাবাটা কিছুটা লিবারেল ছিল, জীবন ঘাত প্রতিঘাতে সে বুঝতে পেরেছে যে ধর্মটা এত বেশি বাঁধা হয়ে দাঁড়াবে না, একসময় তারা মিলেমিশে চলতে পারবে। কিন্তু অন্তরা যখন তার হাজবেন্ডকে নিয়ে নিজের বাপের বাড়ি, তার বাবা ছিল অধ্যাপক, কিন্তু ইতিহাসের অধ্যাপক চক্রবর্তী। সে বলল, দেখো, আমার মেয়ের নাম অন্তরা চক্রবর্তী, সে কখনো, তার স্বামীর নাম কিভাবে মিশুক হাসান হয়, এটা আমি কখনোই মেনে নেব না। মেনে নিল না। যাক, তারা সংসার করলো, তাদের একটা মেয়ের নাম হবে কি, লোপা। সেটা মেয়েটার নাম হবে কি, এটা নিয়ে
মিশুকের মার সঙ্গে অন্তরার মনোমালিন্য হলো, জি। এমনকি সে শ্বশুরবাড়িতেও থাকতে পারল না ওই নাম নিয়ে। জীবন চলার পথে প্রচুর মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, দেখা হয়েছে, আপনাকে অনেকে অনেকভাবে চেনে জানে বোঝে, সেরকম একজন মানুষ বাংলাদেশের বিশিষ্ট কবি হাবিবুল্লাহ সিরাজি এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি আপনার সম্পর্কে কিভাবে একটা মূল্যায়ন দিয়েছে সেটা একটু জেনে আসি। হাবিবুল্লাহ সিরাজি। হাবিব আনিসুর রহমান এমন একটি নাম, অন্তত আমি বিবেচনা করি, যিনি এক জীবনে সাহিত্যকে, তার কর্মকে ধ্যান জ্ঞান বিবেচনা করেন। দীর্ঘদিন যাবৎ তিনি লেখালেখি করছেন। মূলত ইতিহাসের লোক হওয়ার কারণে লেখালেখির বিষয়টি তিনি মাটি ও মানুষকে সংযুক্ত করেছেন ভালোবাসা থেকে, প্রাণের টান থেকে। যদি তার লেখালেখির কথা বিবেচনা করি, উপন্যাস কিংবা ছোট গল্প, সেখানে আমরা পাই জনজীবনের এক ইতিহাস। তার উপন্যাসগুলোর ভেতরে মানুষ উঠে এসছে, কর্মযোগ উঠে এসছে এবং উঠে এসছে সমাজের ব্যবস্থাপনা। হাবিব আনিসুর রহমান তার কর্মভাগের ভেতর দিয়ে, তার ছোট গল্প কি উপন্যাসের ভেতর দিয়ে চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন অবিরত সেই বিন্দুকে স্পর্শ করতে, যে বিন্দুর ভেতরে মহাকালের কথা। যদিও এটি শুনতে খুব বড় লাগে, তবুও আমি অন্তত বিবেচনা করি মহাকালকে সম্মুখে রেখে তিনি তার কাজগুলো করে যাচ্ছেন। হাবিব আনিসুর রহমান তার কর্মের ভেতর দিয়ে, তার লেখালেখির ভেতর দিয়ে দীর্ঘদিন পাঠক মনে আশ্রয় করে নেবেন, জায়গা করে নেবেন, এটি আমার দৃঢ় বিশ্বাস। সবার মঙ্গল কামনা করি, ভালোবাসা প্রার্থনা করি, আর এই লেখকের দীর্ঘ জীবন এবং দীর্ঘ কর্মযোগের আহ্বান জানিয়ে শেষ করি। কেমন লাগলো? ওনার মতো একজন বড় মাপের মানুষ আমার সম্পর্কে বলেছেন, এটা তো আমার সৌভাগ্য, আমি খুব আনন্দিত। আপনি মেহেরপুরের মানুষ, শুরুতেই বলেছেন যে আপনি 17 এপ্রিল আম্রকাননে যে স্বাধীনতার বীজ বপিত হয়েছিল আপনি তার প্রত্যক্ষদর্শী। রৌদ্র ও ত্রাতাগণ মুক্তিযুদ্ধের উপন্যাস, এখানে আলী হোসেন যে ক্যারেক্টারটি আপনি নির্মাণ করেছেন, এবং 71 সালে সত্যিকার এরকম প্রচুর আলী হোসেন ছিল যারা দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছে, এবং রাজাকার কামারুদ্দিন যে রাজাকার, তাকেও মুক্তিযোদ্ধারা নৃশংসভাবে মেরেছে। এটা উচিত ছিল, এই শাস্তিটার পাওয়া উচিত ছিল, যেভাবে আলী হোসেনকে হত্যা করেছে। এই হত্যা এবং 8 জন মানুষ ওখানে নিহত হয়েছিলেন এই উপন্যাসটার মধ্যে, মুক্তিযোদ্ধা। এই 8 জন এখনো আপনার হৃদমাজারে আছে। ইতিহাসের ঘটনার সাক্ষী তো আমি নিজে, মুজিবনগরের যে ঘটনাটা ঘটেছে, মানে সরকার গঠন, তার পরবর্তী সময়ে আমার ভেতরে সবসময় একটা চেতনা কাজ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে। যে মুক্তিযুদ্ধ আমার কাছে একটা অবসেশন, এটা একটা, আমি সবসময়, আমি এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধ নিয়ে ঘোরের, মুক্তিযুদ্ধের কোনো কথা হলে পরে আমি খুব কান খাড়া করে শুনি কি হচ্ছে। তো এই যে মুক্তিযুদ্ধটা হয়ে গেল, আমরা বাঙালি, আমরা কিন্তু ইতিহাস সচেতন নই, ইতিহাসকে আমরা বুঝতে পারি না। এই যে এত বড় একটা ঘটনা, এই যে 1971 সালে আমাদের গেরিলারা গ্রামে গঞ্জে খেয়ে না খেয়ে এই যে যুদ্ধ করলো পাক হানাদার বাহিনীর সঙ্গে, কত ছেলেরা, যুবক ছেলেরা, এরা কিন্তু সবাই শিক্ষিত ছিল এমন না, গ্রামের রাখাল, জেলে, কামার, কুমোর সবাই কিন্তু যুদ্ধ করেছে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা যারা শিক্ষিত সম্প্রদায়, এই যুদ্ধের এই যে গেরিলা, এই যে মুক্তিযোদ্ধা, এদেরকে আমরা মূল্যায়ন করতে পারিনি, আমরা নিজেদের সঙ্গে প্রতারণা করেছি। আজকে আমাদের ইতিহাস চর্চা হওয়া উচিত মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। জি, মুক্তিযুদ্ধে এই যে 30 লক্ষ মানুষ মারা গেল, এই যে 25শে মার্চের রাতে সার্চ লাইটে অপারেশনে মানুষ মারা গেল, 3 লক্ষ মা বোন ধর্ষিত হলো, এই যে একটা ইতিহাসের একটা বৃহত্তম ঘটনা, এই দক্ষিণ পূর্ব ইতিহাস, দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে এর একটা মহাযজ্ঞ হয়ে গেল। দুর্ভাগ্য আমরা বুঝতে পারলাম না। আজও আমার লজ্জায় খুব বেশি লজ্জিত হই আমি, আজও মানুষ বুঝতে পারেনি মুক্তিযুদ্ধটা কি। আপনি চিন্তা করে দেখেন যে যার জন্যে আমরা সেই 47 সাল থেকে বা তারও আগে থেকে বাঙালি একটা স্বাধীন ভূখণ্ডের জন্যে আমাদের চিন্তা চেতনা দিয়ে, আমাদের প্রথমে আমাদের চিন্তার মধ্যে যে ভ্রূণ গজিয়েছে, সেটাই
52 সালে এবং 1971 সালে এসে সেগুলা স্বাধিকার থেকে মুক্তিযুদ্ধ যে ঘটনাটা ঘটলো আমরা কিন্তু বুঝতে পারছি না, যার ফলে আজও দেখি, আজকেও দেখি মিছিল বের হয়, শুধু একটা কথা তারা বলে না যে পাকিস্তান জিন্দাবাদ, আর সব কিছুই বলে। হাবিব ভাই, সাইফুল আপনার ছবি এঁকেছে, আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর, আমার স্মার্ট, অনেক স্মার্ট তৈরি করে। আর শিল্পীর হাতে এটা খুব স্ট্রং হয়, যার হাতে তুলি থাকে, ক্যানভাস থাকে, সে তার চরিত্রকে কিভাবে আঁকে সেটা হচ্ছে তার স্বাধীনতা। এই জন্য আমি তাকে ঈশ্বর বলি শিল্পীদের। তো সাইফুল, আপনি আমাদের এই কথা সাহিত্যিক সম্পর্কে সামান্য মূল্যায়ন এবং আপনার পরে এই ছবিটা দেন। হাবিব স্যারকে মানে দেখতে আমার কাছে মনে হচ্ছে অনেক ইয়াং, মানে আমার মতো মনে হচ্ছে সমবয়সী। হয়তো আমার মতো দাড়ি নেই বা চুলগুলো যদি কালো থাকতো সম্পূর্ণ আমার বয়সী মনে হতো। আর সে তো একজন অসাধারণ মানুষ, তার ছবি আমি আঁকতে পারছি, এটা আসলে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কেমন লাগছে? মানে আমার ফটো এবং ছবি যারা করেছেন বা তুলেছেন, এটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ ছবি, এটা আন্তরিকভাবে বলছি। আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গেছে 80-র দশকে বা 90-র দশকে, যখন আপনি গুলেনবার্গ সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন। সে নামে আপনার একটা বইও আছে, গুলেনবার্গ সিনড্রোম এবং অন্যান্য গল্পগুলো আমি পড়েছি। কিন্তু আমরা ওই গুলেনবার্গ সিনড্রোমের গল্পের দিকে না গিয়ে আমরা একটু অন্য জায়গায় যেতে চাই। আপনার সহধর্মিণী নাসিমা আনিস একটি বই লিখেছেন, একটু উপন্যাস বলা যায়, জীবনেরই উপন্যাস, স্বপ্ন আমরা বাঁচব। এবং এই যে একটা মানুষ ক্ষয়ে যাচ্ছে, এবং হাসপাতালে থাকার দুর্ভাগ্য আমারও হয়েছে, আমি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম, কয়েকবারই। এবং হাসপাতালে থাকা এবং আমার থাকাটা একটা ভিন্ন জিনিস, এবং আপনি যে ছিলেন ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন, আপনি যে মানুষ হিসেবে বেঁচে এসেছেন, এটা আমার কাছে ওই বইটা পড়ার পর বিস্ময়কর মনে হয়। এই যে স্বপ্ন আমরা বাঁচবো, এবং আপনার স্ত্রী এবং এই প্রেমিকা যে সাধনা আপনাকে বাঁচিয়ে তোলবার জন্য, এটা আমাকে একটা আক্রান্ত করে ফেলেছে। আমি ওইটা পড়বার পর আমি এক ধরনের কি বলবো যে কোমায় চলে গিয়েছিলাম কয়েক মিনিটের জন্য এই বইটা পড়া শেষ করার পর, যে কতটা সাধনা থাকলে, ভালোবাসা থাকলে গুলেনবার্গ সিনড্রোমে আক্রান্ত একটা মানুষকে এইভাবে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। বইটি নিশ্চয়ই আপনি পড়েছেন এবং আপনার জীবনের অধ্যায় একটু জানতে চাই। আমি এটা মনে হলেই আমি তখন আর মানে স্বাভাবিক পৃথিবীতে থাকি না, যে আমি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি, একেবারে নির্ঘাত মৃত্যুর হাত থেকে। এটা হঠাৎ করে হলো যে আমার জীবনটা, এই যে আমি একটা রোগে কবলে পড়ে গেলাম, ভর্তি হলাম তাহের সাহেবের ক্লিনিকে। আনিসুল হক নিউরোলজির প্রফেসর সন্ধ্যাবেলায় আসলো, এসে আমার এখানে হাঁটুতে, 2 হাঁটুতে কাঠের ছোট হাতুড়ি দিয়ে এরকম করে বাড়ি দিল। কিছুক্ষণ দেওয়ার পরে আমাকে বলছে আপনার কেমন লাগছে, আমি বলছি এটা ওটা। তার আমার স্ত্রীকে বললো, আনিসুল হক সাহেব, ডক্টর আনিসুল হক, যে আপনার স্বামীর জিবিএস হয়েছে। আমার ওয়াইফ যখন কেঁদে ফেললো তাদের কাছে, যে আমার স্বামীকে বাঁচান, এটা ওটা এটা ওটা। তিনি বলছিলেন যে তিনি কথা সাহিত্যিক, লেখক, শিক্ষক, লেখক, এবং তিনি, আপনি যখন অজ্ঞান তখন তিনি কানে বলছেন যে আমরা বাঁচবো, তুমি ঠিক হয়ে উঠবে। এই যে কানে কানে যে আপনার মস্তিষ্ক ধরছে, কিন্তু আপনি যে বেঁচে নেই এক অর্থে, কিন্তু আবার মস্তিষ্ক এটা অনুরণন করছে, কিন্তু কোথা থেকে একটা হচ্ছে আমি বুঝতে পারছি না কিছু। ওর কণ্ঠটাই বারবার আসছে, এবং আমার যে পরবর্তী সময় জীবন ফিরে পাওয়াটা, মানে সে তো আমাকে যে সেবা করেছে, এটা মানে আমি হাজবেন্ড বলে না, বন্ধুই হই বা স্বামী হই, সে যে আমার জন্য করেছে, পৃথিবীতে এটা করা খুব কঠিন ব্যাপার। হাবিব আনিসুর রহমান কথা সাহিত্যিক এবং দীর্ঘ একটা জীবনযাত্রা, সেই দীর্ঘ জীবনযাত্রা থেকে শিল্পবাড়ির দর্শকদের জন্য একটা স্পর্শ দিলেন আর কি, ছোট্ট একটা গল্প বললেন জীবনের, অনেক গল্পের ভেতর থেকে। আপনি শিল্পবাড়িতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, লেখার সঙ্গে থাকবেন, বাংলাদেশের সঙ্গে থাকবেন। শিল্পবাড়ি অনুষ্ঠানটা আমি দীর্ঘদিন ধরে দেখছি, এবং টেলিভিশনে আমি কয়েকটা জিনিস খুব, মানে যেমন খবর শোনাটা আমার একটা নেশা, খবর শুনি আমি, 2টোর খবর, 7টার খবর, 9টার খবর শুনি। কিন্তু শিল্পবাড়ি যখন হয় আমি আগে গিয়ে টিভির সামনে বসে থাকি এবং দেখি। আমি এই যে কিছুদিন আগে রফিকুজ্জন সাহেব আসলেন, তারপরে আতিয়ার রহমান সাহেব আসলেন, এগুলো সব খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখেছি, তারপরে আমি শিল্পবাড়িতে এসেছি। তো শিল্পবাড়ির যারা এই ইয়ের সঙ্গে জড়িত, মানে গাজী টিভির এই শিল্পবাড়ির সঙ্গে যারা, দর্জি বাড়ির শিল্পবাড়ির সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আমি আমার সালাম জানাই।
সুধী দর্শক, শিল্পবাড়ি আজ এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, কুশলে থাকবেন এবং একটু ভালো ছবি আঁকবার জন্য সাইফুল আপনাকে অনেক ধন্যবাদ। আজ শিল্পবাড়ি এ পর্যন্তই। জয় হোক আমাদের প্রতিটি দিন।